সবার জন্য রইল শুভেচ্ছা। আজকে শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অসাধারণ ছোট গল্প আহ্বান। তো চলুন শুরু করা যাক। দেশের ঘর বাড়ি নেই অনেক দিন থেকেই। প্রত্যেক বাড়ি যা ছিল ভেঙে চুরে ভিটেতে জঙ্গল গজিয়েছে। এই অবস্থায় একদিন গিয়েছি দেশে কিসের একটা ছুটিতে। গ্রামের চক্রবর্তী মশাই বাবার পুরাতন বন্ধু আমায় দেখে খুব খুশি হলেন। বললেন, ও কতকাল পরে বাবা মনে পড়লো দেশের কথা। প্রণাম করে পায়ের ধুলো নিলাম। বললেন, এসু এসু, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। বাড়িঘর করবে না? আগে সামান্য মাইনে পাই, তাতে কি? গ্রামের ছেলে গ্রামে বাস করবে, এতে আর সামান্য মাইনে বেশি মাইনে কি? আমি খড় বাস দিচ্ছি, চালা ঘর তুলে ফেলো, মাঝে মাঝে যাতায়াত করো। আহা পরেশের ছেলে, দেখিও সুখ, কদিনই বা আছি, বাস করো গায়ে। আরও অনেকে এসে ধরলে অদ্ভুত খড়ের ঘর একটা উঠাতে হবে। অনেক দিন পরে গ্রামে এসে লাগছে ভালোই। যাদের বাল্যকালে ছোট দেখে গিয়েছি তাদের আর চেনা যায় না। যাদের যুবক দেখে গিয়েছিলাম তারা হয়েছে বৃদ্ধ। বড় আমবাগানের মধ্য দিয়ে বাজারের দিকে যাচ্ছি। আমবাগানের ছায়ায় একটি বৃদ্ধার সঙ্গে দেখা। বৃদ্ধার চেহারা ভারতচন্দ্রের বর্ণিত জড়তি বিশিনী অন্নপূর্ণার মতো, কোনো তফাৎ নেই। ডান হাতে নড়ি টুকটুক করতে করতে বোধ হয় বা বাজারের দিকেই ঝুলেছে। বগলে একটা ছোট থলে। বুড়িকে দেখেই আমি দাঁড়িয়ে গেলাম। এই ধরনের বুড়িকে দেখে আমার বড় মায়া হয়। নারীর উপরই এক অপূর্ব পরিণতি। জিজ্ঞেস করলাম, কোথায় যাবে? বাজারে বাবা। বুড়ি আমায় ভালো না দেখতে পেয়ে কিংবা না চিনতে পেরে ডান হাত উঁচিয়ে তালু আরভাবে চোখের উপর ধরলে। বললে, কে বাবা তুমি? চিনলাম না তো। চিনবে না, বাড়ুজ্যে পাড়ার নরেশ বাড়ুজ্যের ছেলে। আমি অনেকদিন গায়ে আসিনি। তা হবে বাবা, আমি আগে তো এ পাড়া ও পাড়া যাতাম আসতাম না। তিনি থাকতে অভাব ছিল না কোনো জিনিসের। গোলাপোড়া ধান, গোয়ালপোড়া গরু। তোমাকে তো চিনতে পারলাম না বুড়ি। আমার তো তেনার নাম করতেনি বাবা। করাতের কাজ করতেন বলে সে জিজ্ঞাসা দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকে, অর্থাৎ আমি চিনতে পেরেছি কিনা। কিন্তু আমার পক্ষে চেনা সম্ভব নয়। আমার বাল্যকালে কে এই গ্রামে করাতের কাজ করতো তা আমার মনে থাকবার কথা নয়। বললাম, তোমার ছেলে আছে? কেউ নেই বাবা, কেউ নেই। এক নাত জামাই আছে, তো সে মরে বাদ দেয় না। ওই আমার নাতনিকে রেখে মোর মেয়ে মারা যায়। আমার বড্ড কষ্ট, ভাত জোটে না সব দিন। বাজারে যাচ্ছি, 3 পয়সা নুন কিনে আনবো, 2 কটা চাল জোগাড় করিছি ও বেলা। বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম। ব্যাপারটা এখানেই চুকে যাবে ভেবেছিলাম, কিন্তু তা চুকলো না। উপরন্তু এই বুড়িকে কেন্দ্র করে আমার জীবনে এক অদ্ভুত অভিজ্ঞতা শুরু হলো। নিজের জীবনে না ঘটলে বিশ্বাস করতাম না এমন ঘটনা। পরের দিন সকালে ঘুম ভেঙে উঠেছি, এমন সময় কালকার সে বুড়ি লাঠি টুকটুক করতে করতে এসে হাজির উঠোনে। থাকি এক জ্ঞাতি খুড়োর বাড়ি। তিনি বললেন, এ হলো জমির করাতের স্ত্রী। অনেক দিন মরে গিয়েছে জমির, তোমাদের ছেলেবেলায়। বুড়ি উঠোনে দাঁড়িয়ে ডাকলে, ও বাবা। সে বোধহয় চোখে একটু কম দেখে। ও বয়সে সেটা অবশ্য তেমন আশ্চর্যই বা কি। বললাম, এই যে আমি এখানে। কাল পয়সা কটা পেয়ে ভাবলাম যাই দিনই বাওনপাড়ার দিকে। কে পয়সা দিলে চিনতেও পারলাম না। বিকেলবেলা চোখে ঠাওর পাইনি। আমার খুড়ো মশাই বুড়িকে বুঝিয়ে দিলেন আমি কে। সে উঠোনের কাটাল তলায় বসে আপন মনে খুব খানিকটা বকে উঠে গেল।
তার যাবার সময় আরও 2-1 পয়সা দিলাম। পরদিন কলকাতা চলে গেলাম। ছুটি ফুরিয়ে গেল। আমার জ্ঞাতি খুড়োকে কিছু টাকা দিয়ে এলাম আসবার সময়, আমার জন্য ছোটোখাটো দেখে একটি খড়ের ঘর তুলে রাখবার জন্যে। কয়েক মাস পরে জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে আমার সেই নতুন তৈরি খড়ের ঘরখানাতে এসে উঠলাম। কলকাতাতে কর্মব্যস্ত এই মাসের মধ্যে বুড়িকে একবারও মনে পড়েনি, বা এখানে এসেও মনে হঠাৎ হতো না যদি সে তার পরের দিনই সকালে আমার ঘরের নিচু দাওয়া এসে না বসে পড়ত। বললাম, কি বুড়ি, ভালো আছো? ময়লা ছিঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটা কতক আম খুলে আমার সামনে বাটিতে রেখে বললে, আমার কি মরণ আছে রে বাবা? জিজ্ঞেস করলাম, ও আম কিসের? দন্তহীন মুখে একটু হাসবার চেষ্টা করে বললে, ও গোপাল আমার, তোর জন্য নিয়ে এলাম। গাছের আম কড়া বেশ মিষ্টি, খেয়ে দেখো এখন। আমি ওর সম্বোধনে নতুনত্বে কৌতুক অনুভব করলাম, কিন্তু কি জানি কেন বড় ভালো লাগলো। গ্রামে অনেক দিন থেকে আপনার জন কেউ নেই, একটা ঘনিষ্ঠ আদরে সম্বোধন করার লোকের দেখা পাইনি বাল্যকালে মা পিসিমা মারা যাওয়ার পর থেকে। প্রতিবেশিনীদের মধ্যে অত বেশি বয়সের স্ত্রীলোক কেউ নেই যে আমাকে গোপাল বলে ডাকে। বুড়ি বললে, খা কোথায়? হ্যাঁ বাবা, খুড়ো মশাইয়ের বাড়ি। বেশ যত্ন করে তো ওনারা? তা করে। দুধ পাচ্ছ ভালো? ঘুটি গোয়ালিনি দেয়, মন্দ না। ও বাবা, ওর দুধ আর্ধেক জল? দুধ খেতে পাচ্ছ না ভালো, সে বুঝেছি। পরদিন সকাল হয়েছে সবে। বুড়ি দেখি উঠোনে এসে ডাকছে, ও গোপাল। বিছানা ছেড়ে উঠলাম। আরে, এ তো সকালে কি মনে করে? হাতে কি? বৃদ্ধা হাতে নড়ি আমার দাওয়ার গায়ে ঠেস দিয়ে রেখে বললে, 1 ঘটি দুধ আনলাম তোর জন্যি। সে কি, দুধ পেলে কোথায় এত সকালে? আমার মা বলে ডাকে ওই হাজরান্নাটার বউ, তারও কেউ নেই। মোর সালাঘরের পাশে ওর সালাঘর, ওরে কাল রাত্রিরে বলে রেখে দিয়েছিলাম। বলি, বউ আমার গোপাল দুধ খেতে পায় না, সকালে চা না কি খায়, ওরে খুব ভোরে উঠে গায়ে দুয়ে দিতে হবে। তাই আজ কুকুরও ডাকা ভোরে দেখে আমারে ডাকছে, মা উঠো, তোমার গোপালের জন্য দুধ নিয়ে যাও। আচ্ছা কেন বলো তো তোমরা এসব? ছি, না, এসব ভালো না। এরকম আর কখনো এনো না। কত পয়সা দাম দিতে হবে বলো? কতটা দুধ? আমার গলার সুর একটু রুক্ষ হয়ে উঠেছিল হয়তো, কারণ মুসলমানের বাড়ি দুধ আমাদের গ্রামে চলে না। কে কোন দিক থেকে দেখে ফেলবে এই ছিল আমার ভয়। কেন আবার এসব ঝাড়জোটে? বুড়ি আমার কণ্ঠস্বরের অপ্রত্যাশিত রূঢ়তায় যেন একটু ঘাবড়ে গেল। ভয়ে ভয়ে বললে, কেন বাবা, পয়সা কেন? পয়সা না তো তুমি দুধ পাবে কোথায়? ওই যে বললাম, বাবা আমার মেয়ের বাড়ি থেকে। তা হোক, তুমি পয়সা নিয়ে যাও, সেও তো গরিব লোক। বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে, কিন্তু সেই যে বেশ দমে গিয়েছে তার কথাবার্তার ধরনে বেশ বুঝতে পারলাম। মনে একটু কষ্ট হলো বুড়ি চলে গেলে। পয়সা দিতে যাওয়া ঠিক হয়েছে কি? বুড়ির কীরকম হয়তো মন পড়ে গিয়েছে আমার ওপর। স্নেহের দান এমন করা ঠিক হয়নি। বুড়ি কিন্তু এই অবহেলা গায়ে মাখল না আদৌ। পরদিন সকালে, প্রতিদিন সকাল হতে না হতে সে এসে জুটবে, ও গোপাল, এ 2টো কচি শশার জালি মোর গাছের, এই নেও, নুন দিয়ে খাওয়া দিনই মোর সামনে। বুড়ি, তোমার চলে কিসে? নাচ জামার দেবার কথা, তা সে সব দিন দেয় না। ওই যারে মেয়ে বলে ও বড্ড ভালো, লোকে ধান ভানে তাই চাল পায়, আমারে দুটো দুটো না দিয়ে খায় না। একা থাকো? তা একদিন মোর ঘরখানা না হয় দেখতে গেলে ও মোর গোপাল?
আমি নতুন খাজুর পাতা সেটাই বুনে রেখে দিয়েছিলাম তোমারে বসতে দেবার জন্যে। বাউনের ছেলে মোদের ইটোকাটো মাদুরে কি বসবে? তাই বলি একটা নতুন সেটাই বুনে রাখি, যখন আসবে এখানেতেই বসবে। সেবার বুড়ির বাড়িতে আমার যাওয়া আর ঘটল না। ওর এত আগ্রহ সত্ত্বেও নানা দিকে ব্যস্ত থাকি। তার উপর আসছে সমবয়সী বন্ধুবান্ধবদের দাবি। অনেকদিন পরে গ্রামে এসেছি তো। যে কদিন গ্রামে থাকি বুড়ি রোজ সকালে একবার আসতে ভুলবে না। কিছু না কিছু আনবেই। কখনো পাকা আম, কখনো পাতি লেবু, কখনো একছড়া কাঁচকলা কি এক ফালি কুমড়ো। 2 আনা 4 আনা প্রায়ই দিই। একদিন একখানা পুরনো কাপড় দিলাম। একটা জিনিস লক্ষ্য করে আসছি, বুড়ি কোনো দিন আমার কাছে কিছু মুখ ফুটে চায়নি। কখনো বলেনি পয়সা দাও কি অমুক দাও, বরং তার উল্টো, শুধু হাতে কখনো আসে না। একবার কলকাতা থেকে কয়েকটি বন্ধু গেলেন দেখা করতে। তাদের নিয়ে ঘরে বসে চা খাচ্ছি। স্টোভ ধরিয়ে ঘরেই চা নিজে করেছি। পল্লীগ্রামে এত সকালে কেউ উনুন ধরায়নি। বুড়ি লাঠি ঠুকঠুক করতে করতে এসে হাজির। বাইরে দাঁড়িয়ে ডাক দিল, ও অমর গোপাল। হঠাৎ আমার লজ্জা করতে লাগলো। কলকাতায় বন্ধুবান্ধবদের সামনে ও আজ না এলেই পারত। ছাই, ভালো বিপদ। ও মোর গোপাল, ঘরে আসিস নাকি? ঈষৎ বিরক্তি সুরেই উত্তর দিলাম, হ্যাঁ, কেন? এই এলাম বলি যাই, গোপালকে দেখিয়ে আসি একবার। বন্ধুদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন, ও কে হে? চাপা দেবার চেষ্টায় বললাম, ও ইনি, গায়ের লোক। আরেকজন বললে, তোমার ডাক নাম কি গোপাল নাকি হে গ্রামে? হ্যাঁ, না, এই বুড়ি বললে, কাল রাত্রিরে কি গরম পড়লো, গোপাল ঘুমোতে পেরিলি কাল? মুই চোখ বুঝিনি সারা রাত। বেশ করনি, ভালো বিপদে পড়া গেল রে সকালবেলা। আজ না এলে কি চলতো না বুড়ির? বন্ধুটি পুনরায় বললে, ও গোপাল বলছে কাকে হে? ইয়ে, হ্যাঁ, আমাকেই বলছে। কথা শেষ করে ঈষৎ হেসে মাথার দিকে 2টি আঙুল দেখে ইঙ্গিত করে বললাম, মাথাটা একটু। বন্ধুও বললেন, ও। কথা অনুযায়ী কাজের সামঞ্জস্য রাখতে গিয়ে বুড়ির দিকে চেয়ে যেমন সুরে লোকে দুর্দান্ত পাগলকে সান্ত্বনা দেবারও স্তক বাক্য প্রয়োগ করার চেষ্টা করে, তেমনি সুরে বলি, আজ যাও, বড্ড ব্যস্ত আছি বুঝলে। কলকাতার বন্ধুরা সব এসেছেন। হ্যাঁ, ফল সুবিধাজনক হলো না। বুড়ি একগাল হেসে বললে, আজ কি এই নিচি বলো দেখি গোপাল, এই দেখো। এতক্ষণ টের পায়নি যে বুড়ি তার পেছন দিকে একটা ময়লা কাপড়ে পুঁটলি লুকিয়ে রেখেছে। সেটা সামনের দিকে এনে খুলতে খুলতে বললে, সেই যে মেয়েটা মোরে মা বলে, সে 2টো চিড়ে কুটল। আমি বললাম, ও কি, ও কি করছিস? ও বললে, কামিনী সরু ধানের ভালো চিড়ে, তোমার গোপালের জন্যই 2টো নিয়ে যেও এখন, কাল বেনবেলা। আমার মনটা বড্ড খুশি হলো। তা সেও আসছে, সেও তোমার দেখতে চায়। বড় দুঃখী কাঙাল মেয়েরা ধান ভেঙে চিড়ে কুটে একরকম করে চালাচ্ছে। এক রামের রক্ষা নেই। বুড়ির কথা শেষ হতে না হতে দেখি একটি আধ ফর্সা মধ্যবয়সী স্ত্রীলোক অদূরে আমতলায় এদিকেই আসছে। আরও বিপদে পড়লাম এই জন্যে যে ঠিক সেই সময় আমার জ্ঞাতি খুড়ো মশাইকেও এদিকে আসতে দেখা গেল। উফ, সর্বনাশ! তার বাড়িতে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর তিনি যদি জানতে পারেন যে এদের হাতে তৈরি চিড়ে বা খাবার জিনিস আমি খাই, তাহলেই তো এ পাড়াগায় হয়েছে। চিড়ে যে ওরা আজই প্রথম এনেছে এ কথা কি তিনি বিশ্বাস করবেন? আজ দুধ, কাল চিড়ে। রুক্ষ সুরে বললাম, এখন যাও না, দেখছো না ব্যস্ত আছি। চিড়ে কটা নেবার একটা কিছু দাও বাবা। ওসব এখন নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে হবে, এখন যাও। বুড়ি একটু অবাক হয়ে বললে, তা চিড়ে কটা
খুড়োমশাই প্রায় এসে পড়েছেন দাওয়ার ধারে। হাত নেড়ে ফেলবার ভঙ্গিতে বুড়ির দিকে চেয়ে বলি, আহ, নিয়ে যাও না, ভালো জ্বালা। খুড়োমশাই বললেন, কি ওতে? কি বলছে জমিরের স্ত্রী? ও কিছু না, বিক্রি করতে এসেছে। যাও এখন। ভগবান জানে, বুড়ি আমার কাছে চিড়ের বদলে পয়সা নিতে আসেনি। খুড়োমশাই বললেন, তোমার এখানে বড্ড ওর যাতায়াত। কথাটা চাপা দেওয়ার জন্য বললাম, আমার এই বন্ধুরা একদিন মাছ ধরবার কথা বলছিলেন, তা ভাদুড়িদের পুকুরে কি সুবিধে হবে? পুনরায় গ্রামে এলাম 5-6 মাস পরে, আশ্বিন মাসের শেষে। কয়েকদিন পরে ঘরে বসে আছি। বাইরের উঠোনে দাঁড়িয়ে কে ক্ষীণ নারী কণ্ঠে জিজ্ঞেস করলে, বাবু ঘরে আছেন গা? বাইরে এসে দেখে গত জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম সেই মধ্যবয়সী স্ত্রী লোকটি। আমায় দেখে সলজ্জভাবে মাথার কাপড়টা আরেকটু টেনে দেবার চেষ্টা করে সে বললে, বাবু কবে এসেছেন? দিন 5-6 হলো। কেন? আমিও তাই শুনলাম, বলি একবার যাই। আমার সেই মা পাঠিয়ে দিলে, বললে দেখে এসো গিয়ে। কে? ওই সেই বুড়ি, এখানে যিনি আসতো। তেনার বড্ড অসুখ, এবার বোধহয় বাঁচবে না। গোপাল কবে আসবে, গোপাল কবে আসবে, অস্থির। আমার রোজ শুধু আমি বলি, তিনি কলকাতায় চাকুরি করেন, সবসময় কি আসতে পারেন? কি মায়া আপনার উপর! আর জন্মে বোধহয় পেটে ধরলে, এই জন্মে তাই এত টান। একবার দেখে আসুন গিয়ে, বড় খুশি হবে তাহলে। উদাসীনভাবে বললাম, ও। মন তখন অন্য চিন্তায় বিব্রত। এবার কাউন্সিল ইলেকশনে দুটি বন্ধুর পক্ষ থেকে ভোট সম্বন্ধে গ্রামে গ্রামে বেরিয়ে লোককে অনুরোধ করবার গুরুভার নিয়ে এসেছি। কাল থেকেই বেরোতে হবে। ওদের মোটর আসবে। কিভাবে কি করা যায় সে কথাই চিন্তা করছিলাম। কোথায় কোন বুড়ি অসুখ হয়ে পড়ে আছে, ওসব দেখবার সময়াভাব। স্ত্রী লোকটি বললে, ওবেলা যাবেন বাবু? আচ্ছা, তা এখন ঠিক বলতে পারছি না। স্ত্রী লোকটি অনুনয়ের সুরে বললে, একবার যাবেন বাবু ওবেলা, হয়তো বুড়ি বাঁচবে না। বিকেলের দিকে বেড়াতে যাবার পথে দেখতে গেলাম বুড়িকে। খুব উঁচু দাওয়া, সেকালের প্রণালীতে তৈরি 5 চালা ঘর। বুড়ির স্বামীর আমলে আমার জন্মগ্রহণের পূর্বে এ ঘর তৈরি হয়েছিল। তখন এদের অবস্থা যে ভালো ছিল এই প্রশস্ত 5 চালা ঘরখানায় তার নিদর্শন। কিন্তু ঘরখানার সংস্কার হয়নি অনেক দিন। খড় উড়ে পড়ছে চালা থেকে, দড়ি বাখারি ঝুলছে, মাটির দাওয়া নানা স্থানে ভেঙে পড়েছে, বাঁশের খুঁটি নড়বড়ে করছে। বুড়ি শুয়ে আছে একটা ছেঁড়া মাদুরের উপর, মাথায় তিলচিটা মলিন বালিশ। বুড়ির সেই পাতানো মেয়েটি পাশে বসেছিল। আমায় দেখে বুড়িকে বললে, মা, কে এসেছে দেখো, মা। আমি গিয়ে কাছে দাঁড়াতেই বুড়ি চোখ মেলে আমার দিকে চাইলে। পরে আমাকে চিনে ধর্মর করে বিছানা থেকে ছেড়ে উঠবার চেষ্টা করতেই আমি বললাম, উঠো না, উঠো না। ও কি? বুড়ি আহ্লাদে আটখানা হয়ে বললে, ভালো আছো ওমর গোপাল? বসতে দে গোপালকে, বসতে দে। বসবার দরকার নেই, ব্যস্ত হয়েও না, থাক। ওখানে কেন দিচ্ছিস? গোপালের জন্য খাজুরের 4খানা পেতে দে। পরে ঠিক যেন আপনার মা কি পিসিমার মতো অনুযোগের সুরে বলতে লাগলো, তুই চিনি খাজুরের 4খানা কতদিন আগে বুনে রেখেছিলাম, ওখানা পুরনো হয়ে ভেঙে যাচ্ছে। তুমি একদিনও এলে না গোপাল, অসুখ হয়েছে, তাও দেখতে আসো না। আমি বললাম, আচ্ছা চুপ করে শুয়ে থাকো, ব্যস্ত হয়েও না। ইতিমধ্যে পাড়ার অনেক লোকে এসে জড়ো হলো আমি এসেছি দেখে। কেউ কেউ বললে, বুড়ি কেবল আপনার কথা বলে বাবু, আপনাকে দেখবার বড্ড ইচ্ছে, বুড়ি বোধহয় এবার বাঁচবে না। বুড়ির 2 চোখ বেয়ে জল পড়ছে গড়িয়ে। আমায় বললে, গোপাল
যদি মরি আমার কাফনের কাপড় তুই কিনে দিস। পাশের লোককে জিজ্ঞেস করলাম, সে কি জানেন না বাবু, মাটি দেবার সময় নতুন কাপড় কিনে পরিয়ে দিতে হয়। ও, বুঝেছি। আমাকে পেয়ে বুড়ি খুব খুশি হয়েছে, কত কী বলতে লাগলো। ও নাচ জামাই লোক কেমন খারাপ, এমন যে অসুখ, একবার চক্ষু দিয়ে দেখেও যায় না। ঘর তার 10 বছর খড় পড়েনি চালে, পচে গলে গিয়েছে পুরনো খড়। নাচ জামাইকে বলেছিল, সে জবাব দিয়েছে, অত বড় হাতি ঘর আমি ছাইতে পারবো না, পাশে একটা ছোট কুঁড়ে ঘর মতো বেঁধে থাকো। বুড়ি চোখের জল মুছে বলে, তা থাকতে পারি। হ্যাঁ বাবা, কি নোকের পরিবার আমি, আজই না হয় কপাল পড়েছে, তা বলে কুড়ি ঘরে থাকতে পারি মুই? সান্ত্বনা দেবার সুরে বললাম, কথা ঠিকই তো। বলো তুমি গোপাল। ঘাড় নেড়ে বলি, সত্যিই তো। আজও সে চালা ঘর, সেই ম্লান সন্ধ্যা, ছেঁড়া মাদুরে শোয়া বুড়িকে আমার মনে পড়ে। ছ্যাঁচতলায় একটা শীর্ণ লাউ গাছ, পিছনে কয়েক ঝাড় বাঁশ, এক আধটা খেকি কুকুরের আওয়াজ পাড়ায়। শান্ত ছায়া নেমে এসেছে সামনে সারা উঠোনটায়। কতগুলো মেয়ে পুরুষ দেখতে এসে দাওয়ার ছ্যাঁচতলায় দাঁড়িয়ে আছে। আসবার সময় বুড়ির পাতানো মেয়েটির হাতে কিছু দিয়ে এলাম পথ্য ও ফলের জন্যে। হয়তো আর বেশি দিন বাঁচবে না, কি অসুখ থেকে উঠবে না। বুড়ি কিন্তু সে যাত্রা সেরে উঠল, দিব্যি সেরে উঠল। আমি কলকাতায় চলে যাবার আগেই 2-1 বার আমার কাছে লাঠি ধরে গেল। বসে বসে আপন মনে কত কী বকে, তারপর চলে আসে। বছর 2 কাটলো। এই 2 বছরের মধ্যে যখনই গিয়েছি গ্রামে, বুড়ি এসে বসে, কিছু না কিছু নিয়ে আসবেই। অসুখটা থেকে উঠে দুর্বল হয়ে পড়েছিল, সে দুর্বলতা ওর আর সারল না। আমি বলতাম, কেন আসো রোজ রোজ অত দূর থেকে? এই পাকা নোনা ভাবলাম গোপালকে দিয়ে আসি। তা হোক, তুমি কষ্ট করে এসো না এরকম। তুই তো আমাকে দেখতে যাবি না কোনো দিন। সময় পেলেই যাব, এখন বাড়ি যাও। কখনো বুড়ি বলতো, ও গোপাল, তুই বিয়ে করলি না কেন? মেয়ে পাওয়া যায় না, তাছাড়া বয়স হয়ে গিয়েছে। কিছু বয়স হয়নি, কাঁচা ছেলে তোমরা। আমার বয়স তখন 40। বেশ, ওই মুখুজ্জিদের বাড়ি একটা বড় মেয়ে আছে, তোমার সঙ্গে মিল হবে, বলে দেখবো নি ওদের। আমার ঘটকালি করবার লোকের যখন দরকার হবে তখন তোমায় ডেকে পাঠাবো, এখন যাও। কিন্তু বুড়ি আমার কথা শোনে না। একদিন মুখুজ্জে বাড়ির নরু আমায় ডেকে বললে, ওহে, একটা কথা বলি। আজ জমির করাতের বউ বুড়ি বাড়ির মেয়েদের কাছে গিয়ে বলছে কি গোপালের সঙ্গে তোমার পুটির বিয়ে দাও। মেয়েরা তো অবাক, গোপাল কি? শেষে জানা গেল তুমি। ওরা তো শুনে আশ্চর্য। তা তুমি কি কিছু বুড়িকে বলেছিলে নাকি এ সম্বন্ধে? আমি নিজেকে নিতান্তই বিপন্ন ও অসহায় বোধ করলাম। বললাম, সে কি কথা, কখনো না। তুমি কি বিশ্বাস করো? না না, বিশ্বাস অবশ্যই করিনি। যাই হোক, যদি কিছুই বলে থাকো বুড়িকে, অমন ওকে বারণ করে দেবে। আর না বলে, গ্রাম ভালো নয়, ও নিয়ে মেয়েটার নামে একটা কথাকথি যদি হয়। নিশ্চয়ই। তুমি বিশ্বাস করো ভাই, আমি এর বিন্দু বিসর্গ জানি নে। বুড়ি তারপর দিন যেমন সকালে এসেছে বকলো মুখে। কে তাকে সব কাণ্ড করতে বলেছে? ঘটকালি করতে দেখেছিল কেউ তাকে? ঘটকালি করতে ডেকেছিল কেউ তাকে? গায়ে এই নিয়ে শেষে একটা কথা উঠবে, পাড়াগা জায়গা খারাপ, তুমি বাবু এখানে আর এসো না। বুড়ি ফ্যাল ফ্যাল চোখ চেয়ে বললে, বকিস নে ও গোপাল, মোরে বকিস নে। তো তুই ও মেয়েদারে বিয়ে না করিস, অন্য কোনো মেয়ে বিয়ে কর। পুটিরে তোর পছন্দ হয়নি না? ধমকে উঠে বললাম, আবারও সব কথা। নিতান্ত সরলা সেকেলে বুড়ি, কিছু বুঝেও না। সত্যি এই ঘটনা নিয়ে গ্রামে একটু কথাবার্তার সৃষ্টি হলো। বুড়ির উপর খুব চোটে সকালবেলাটা আর ঘরেই থাকিনে।
পাছে বুড়ি এসে জ্বালাতন করে। 10-12 দিন পর একদিন দুপুরে ঘুমিয়ে উঠেছি, বাইরে বুড়ির গলা শোনা গেল, অমর গোপাল। ঘর থেকে বেরিয়ে এসে বললাম, কি আবার এসেছো কেন এখানে? একটা বাতাবি নেবু নিয়ে এলাম তোমার জন্যে। দরকার নেই বাতাবি নেবুতে, যাও এখন। বিরক্তি নিতান্ত অকারণ নয়। মাত্র 5 দিন আগে মুখুজ্জে বাড়ির ঘটনা নিয়ে আমার জ্ঞাতিখুড়ো আমায় 2 কথা শুনিয়ে দিয়েছেন। বছরখানেক আর গ্রামে যায়নি এর পরে, বোধহয় 1.5 বছরও হতে পারে। একবার শেষ শরতে পুজোর ছুটির পর কাশি থেকে বেরিয়ে কলকাতা এসে দেখি তখনও ছুটি হাতে আছে। গ্রামে গেলাম এই 2 দিন কাটাতে। গ্রামে ঢুকতে প্রথমে দেখা পরশু সর্দারের বউ দিগম্বরীর সঙ্গে। দিগম্বরী অবাক হয়ে বললে, ও মা, আজই তুমি এলে? বাবা ঠাকুর, সে বুড়ি যে কাল রাতে মারা গিয়েছে, তোমার নাম করলে বড্ড। ওর সেই পাতানো মেয়ে আজ সকালে বলছিল। আমি এসেছি শুনে বুড়ির নাচ জামাই দেখা করতে এলো। বাবু এসেছেন? কিছু সাহায্য করুন, কাফনে কাপড় কিনতি, যা দাম কাপড় চোপড়ের। আমার মনে পড়লো বুড়ি বলেছিল সেই একদিন, আমি মরে গেলে তুই কাফনে কাপড় কিনে দিস বাবা। ওর স্নেহাতুর আত্মা বহুদূর বারাণসী থেকে আমায় কিভাবে আহ্বান করে এনেছে। আমার মন হয়তো ওর ডাক এবার আর তাচ্ছিল্য করতে পারিনি। কাপড় কিনবার টাকা দিলাম। নাচ জামাই বলে গেল, মাটি দেওয়ার সময় একবার যাবেন এখন বাবু, বেলা 12টা আন্দাজ যাবেন। শরতের কটু তিক্ত ওঠা বনঝোপ ও মাকাল লতা দোলানো একটা প্রাচীন তিত্তিরাজ গাছের তলায় বৃদ্ধাকে কবর দেয়া হচ্ছে। আমি গিয়ে বসলাম। আব্দুল, শুকুর মিয়া, নমর, আমাদের সঙ্গে পড়তো আবেদ আলী, তার ছেলে গনি, এরা সকলে গাছের ছায়ায় বসে। প্রবীণ শুকুর মিয়া আমায় দেখে বললে, এই যে বাবা ঠাকুর, এসো তামুক খাবা। বুড়ির মাটি দেওয়ার দিন তুমি কনে থেকে এলে, তুমি তো জানতে না। তোমায় যে বড্ড ভালোবাসতো বুড়ি, তোমার কাছে কাফনের কাপড় নিয়ে তবে ওর মহাপ্রাণীটা ঠান্ডা হলো। খাও তামুক। একটা গরুর গাড়ির পুরনো কাঠামোর উপর বৃদ্ধাকে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে রেখেছে। 2জন জোয়ান ছেলে কবর খুঁড়ছে। কবর দেওয়ার পরে সকলে এক এক কোদাল মাটি দিলে কবরের উপর। শুকুর মিয়া বললে, দেও বাবা ঠাকুর, তুমিও দেও, তুমি দিলে ওর মহা প্রাণ ঠান্ডা হবে। দিলাম 1 কোদাল মাটি। সঙ্গে সঙ্গে মনে হলো ও বেঁচে থাকলে বলে উঠত, অমর গোপাল। আপনাদের ধন্যবাদ গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন নতুন নতুন গল্প শোনার জন্য। ধন্যবাদ সবাইকে।